আমবাগানের মধ্য দিয়ে গল্পে গল্পে তারা আনমনে এগোচ্ছেন। পাশাপাশি কয়েকটা বৃহদাকার আম গাছ থাকার ফলে রাস্তাটা আচানক এক বাঁক নিয়েছে সামনে এবং পথ সেখানে অনেকটা সংকীর্ণ হয়ে এসেছে। এই বাঁকের মাথায় এসে সমবেত কণ্ঠের এক উচ্ছল হাসিতে চমকে উঠলেন তারা। চোখ তুলে চাইতেই তাদের সামনে পড়ল শাহী মহলের একদল জেনানা। বোরকা আবৃত ছিলেন সবাই। নির্জন পথ পেয়ে মুখে ঢাকনা তুলে তারা কলকণ্ঠে মুখর হয়ে ঝিলের দিকে ছুটছেন। এই জেনানাদের সম্মুখ ভাগে ছিলেন যারা, তারা সবাই তরুণী, অসামান্য খুবসুরতের অধিকারিণী সকলেই। এদের একজন বিলকুলই পটে আঁকা ছবি। সৃষ্টিকর্তা যেন তার মনের মাধুরী ঢেলে এ মুখটি গড়েছেন। অনুপম সৌন্দর্যের বিপুল সমারোহে এ তরুণী একা এক জ্যোতিষ্কবৎ জ্বলছেন। থমকে দাঁড়িয়ে যেতে তরুণী দল আলাজাদের একদম মুখোমুখি হয়ে গেল। হকচকিয়ে গিয়ে পলকের জন্য আলাজাদ হতবুদ্ধি হয়ে গেলেন। করণীয় স্থির করতে না পেরে লহমাখানেক তিনি ফ্যালফ্যাল করে জেনানাদের, বিশেষ করে তার একদম সামনে উপস্থিত ওই অনুপম সুন্দরীর মুখের দিকে এক ধ্যানে চেয়ে রইলেন। তরুণীরাও হকচকিয়ে দাঁড়িয়ে গেলেন মুখোমুখি এবং তড়িৎ বেগে মুখের ঢাকনা নামিয়ে দিতে লাগলেন। অনবদ্য রূপের ওই অদ্বিতীয় তরুণীটি আল আজাদকে দেখা মাত্রই ক্ষণিকের জন্যে বিহবল হয়ে গেলেন। মুখের ঢাকনা না নামিয়েই বিস্ফারিত নেত্রে তিনি আল আজাদের মুখের দিকে একভাবে চেয়ে রইলেন। নিমেষে তার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। আল আজাদকে উদ্দেশ্য করে তৎক্ষণাৎ তিনি ব্যস্ত কণ্ঠে কি একটা বলার চেষ্টা করতেই কি হলো রবে 2-3 জন বর্ষীয়সী মহিলা সামনে এগিয়ে এলো। পেছন থেকে হুঙ্কার এলো, এই কন হে। মহিলাদের পেছনে জনকয়েক পাইক সহ জনাদুয়েক শাহী পুরুষ ছিলেন। এদের একজন শাহজাদা ফিরোজ, অন্যজন তদীয় ভগ্নিপতি জালালউদ্দিন শর্কি। তারা মহিলাদের অনেকটা পেছনে ছিলেন। মহিলাদের হঠাৎ দাঁড়িয়ে যেতে দেখে জালালউদ্দিন আওয়াজ দিলেন, এই কন হে। আওয়াজ দিয়ে সবেগে তারা সামনে ছুটে এলেন। আওয়াজ শুনে আলাজাদের সম্বিত ফিরে এলো। তিনি ত্রস্তপদে রাস্তা থেকে একপাশে সরে যেতে লাগলেন। তা দেখে সে অপরূপা তরুণীটি হাত ইশারায় আলাজাদকে থামিয়ে দেওয়ার কোশেশ করলেন এবং মুখের ঢাকনা নামিয়ে দিয়ে তার দিকে কয়েক কদম এগিয়ে এলেন। এতে আরও শঙ্কিত হয়ে আলাজাদ একদম বৃহৎ এক আম গাছের আড়ালে চলে এলেন। কুদরত খাঁ রাস্তা ছেড়ে এক পাশে দাঁড়িয়ে গেল। সামনে এসে কুদরত খাঁকে দেখেই শাহজাদা ফিরোজ শশব্যস্তে বললেন, আরে খাঁ সাহেব তুম ক্যা হুয়া। কুদরত খাঁ কুর্নিশ করে শর্মিন্দা কণ্ঠে বলল, কুছ নেহি জনাব, এই গাছ কাটা দরুন সামনে দেখতে না পেয়ে হঠাৎ আমরা আম্মাজানদের সামনে পড়ে গেছি। তারাও থমকে গেছেন, থমকে গেছি আমরাও। সরমজড়িত স্মিত হাস্যে কুদরত খাঁ গাছের আড়ালে দাঁড়ানো সংকুচিত আলাজাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করল। সেদিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন জালালউদ্দিন শর্কি। হাসতে হাসতে বললেন, ও এসাবাত, আরে দূর দূর, আমি ভাবলাম কি না কি। বলেই তিনি মহিলাদের উদ্দেশ্য করে পুনরায় বললেন, এই চলো চলো, যত সব আওরাতি কারবার। আওরাতেরা ইতোমধ্যে এগোতে শুরু করেছিলেন। কিঞ্চিত ইতস্তত করে সে অপরূপা তরুণীটিও চিন্তিতভাবে তাদের পিছে হাঁটতে লাগলেন। পাইক পেয়াদা সহকারে এই শাহী পুরুষ দুটিও তাদের পেছনে আস্তে আস্তে অপ্রসরিত হয়ে গেলেন। রাস্তাটি মুক্ত হয়ে যাওয়ার পর আলাজাদ পুনরায় রাস্তায় এসে উঠলেন এবং কুদরত খাঁর সাথে পথ চলতে লাগলেন। পথ চলতে শুরু করে কুদরত খাঁ আলাজাদকে প্রশ্ন করল, এদের কাউকে কি চেনেন আপনি বাপজান? আলাজাদ বললেন, জি, পুরুষদের দুজনকেই চিনি, মানে দেখেছি। একজন তো শাহজাদা ফিরোজ শাহ, আর অন্যজন বোধ হয় ওই শাহী পরিবারেরই এক দুলাহ মিয়া। জি জি, শাহজাদা জনাবে আলী নসরত শাহ সাহেবের জামাতা, শাহজাদা ফিরোজেরই ভগ্নিপতি।
ওনার নাম জালালউদ্দিন শর্কী। আচ্ছা, জেনানাদের কাউকে কি চিনলেন? জি না, এদের কখনো দেখিনি। সবাই কি এরা শাহজাদি? মানে ওই কম বয়সের মহিলারা? দুইজন শাহজাদি। কম বয়সের অন্যান্য মেয়েরা তাদেরই আত্মীয় আর প্রাসাদে বসবাসকারী পদস্থ লোকদের কন্যা। ও, তা কোথায় যাচ্ছেন ওনারা? নৌবিহারে? খুব সম্ভব তাই হবে। দল বেঁধে ঝিলের দিকে যাওয়া মানেই বজরা হাঁকিয়ে ঝিলের মধ্যে ভ্রমণ করতে যাওয়া। কোনো কোনো দিন অবশ্য ঝিলের ধারে হাওয়া খেতেও যান এরা। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে মাঝে মাঝেই ঝিলের ধারে ঘুরতে অনেককে দেখি। তা বাবজান, শাহজাদিদের কাউকেই আপনি চেনেন না? জি না, দেখিনি তো কখনো। চিনব আমি কি করে? ওই তরুণীদের মধ্যে যিনি সবচেয়ে সুন্দরী, মানে একেবারে পরীর মতো দেখতে, উনি শাহজাদি আরজুমান বানু বেগম। রূপে গুণে তার মতো উমদা মেয়ে ওই শাহী মহলে দুসরাটি আর নেই। তাই নাকি? ওই যে হাতিসারায় যিনি আমাকে সওয়াল করতে চাইলেন? হ্যাঁ হ্যাঁ, উনি। কি কারণে হঠাৎ উনি আপনাকে সওয়াল করতে উদ্যত হলেন তা আমি জানি নে। তবে এত সুন্দর আদব আখলাক আর মিষ্টি মেজাজের মেয়ে খুব কমই আছেন মহলে। বলেন কি? আর ওনার পাশেই যিনি ছিলেন, ওই যে লেবাস যার সবচেয়ে জলুসদার আর দামি, উনি শাহজাদি ফৌজিয়া বানু বেগম, শাহজাদা ফিরুজ শাহর বহিন আর ওই জালালউদ্দিন শর্কী সাহেবের বেগম। আর ওই বয়সী মহিলারা, মানে বয়স তাদের খানিকটা বেশি, ওরা সবাই পরিচারিকা। সবচেয়ে বেশি বয়সী যিনি, তার নাম মালতী বিবি। মালতী বিবি সাহেবা পরিচারিকা হলেও খুব সম্ভ্রান্ত মহিলা। মহলের সবাই তাকে সমীহ করে চলেন। অন্যান্যরা সবাই মামুলি বাদী দাসী। আচ্ছা, শাহী মহলে আপনারও তো যাতায়াত আছে বাবজান। কাউকে কখনো দেখেননি? জি না জি না, আমি যাই আমার কাজে, ও সব দিকে নজর দেব কখন। বলতে বলতে ইতোমধ্যেই তারা প্রাসাদের কাছে চলে এলেন। আর কিছুটা এগিয়ে কুদরত খাঁ বলল, তাহলে বাবজান চলি আমি? আল্লাহ চাহে তো এরপরে আবার দেখা হবে। আলাজাদ স্মিত হাস্যে বললেন, জি জি, আল্লাহ হাফেজ। অতপর কুদরত খাঁ মহলের দিকে এগোল। আলাজাদ মুন্সি সাহেবের মাকানের দিকে চললেন। আলাজাদকে পেছনে ফেলে কেউদূর এগিয়ে শাহজাদি আরজুমান বানু বেগম এক তাজ্জব কাণ্ড করে বসলেন। রাস্তার উপর হঠাৎ দাঁড়িয়ে গিয়ে শাহজাদি ফৌজিয়াকে লক্ষ্য করে বললেন, আপা, আপনারা যান সবাই, আমি আজ আর নৌ ভ্রমণে যাব না। থমকে দাঁড়িয়ে গিয়ে শাহজাদি ফৌজিয়া বানু বিস্মিত কণ্ঠে বললেন, যাব না মানে? শাহজাদি আরজু বললেন, আমার ভালো লাগছে না আপা, আমি মহলে ফিরে যাব। এদের দুজন দাঁড়িয়ে যাওয়ার পথের মাঝে আবার সবাই দাঁড়িয়ে গেলেন। শাহজাদা ফিরোজ এতে বিরক্ত কণ্ঠে বললেন, আবার তোমাদের কি হলো? শাহজাদি ফৌজিয়া বানু ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কি আর হবে, আরজুমান্দ আর যাবে না। যাবে না মানে? মানে সেটা সেই জানে, ভালো লাগছে না তার। কেন, শরীর খারাপ করেছে? সেটা তাকেই জিজ্ঞেস করুন। কি ব্যাপার? জবাব দিলেন আরজুমান বানু বেগম। বললেন, আমার একটু জরুরি কাজ আছে ভাইজান, আর তাছাড়া। ফিরোজ শাহ নাখোশ কণ্ঠে বললেন, কাজ? সে কাজটা কি পরে গিয়ে করলে তোমার চলবে না? শাহজাদি আরজু বানু সংকল্পে দৃঢ় হলেন। দৃঢ় কণ্ঠে বললেন, তা চললেও হয়তো চলতে পারে, কিন্তু আসলে আর বেড়াতে যেতে ভালো লাগছে না আমার। আমি প্রাসাদেই ফিরে যাব। এবার জালালউদ্দিন শর্কী আক্রমণ করে বললেন, ভালোই যদি লাগছে না তো এলেন কেন আপনি? জবাবে আরজু বানু শক্ত কণ্ঠে বললেন, সেটা এমন কি কসুর হলো? যখন আমি বেরিয়েছিলাম তখন আমার ভালো লাগবে ধারণাতেই বেরিয়েছিলাম, কিন্তু এখন আর লাগছে না। ভালো যেটা লাগছে না সেটাই আমাকে করতে হবে, এর কোনো হেতু আছে? আপনারা সবাই যান, আমি আর যাব না। বলে তিনি বাদী মেহের বিবিকে লক্ষ্য করে বললেন, মেহের, জনাদুই পাইক নিয়ে তুই আমার সাথে চলে আয়, পাইকেরা আমাদের পৌঁছে দিয়ে আসুক। শাহজাদা ফিরোজ হতাশ কণ্ঠে বললেন, চলেই তাহলে যাবে? শাহজাদি আরজু এবার নরম কণ্ঠে বললেন, যাই ভাইজান,
হয়তো এটা বেয়াদবি হচ্ছে আমার, কিন্তু ভাইজান আসলে আমার ভালো লাগছে না একটু। বেয়াদবি মাফ করে দেবেন। এরপরই শাহজাদি ফেরত রাস্তা ধরলেন। মেহের বিবি ডাক দিতেই দুজন পাইকে সে তাদের পেছনে হাঁটতে লাগল। তারা কিছু দূর এগিয়ে গেলে শাহজাদি ফৌজিয়া বানু অভিযোগের সুরে বললেন, তাজ্জব, ব্যাপারটা কি আসলে? শাহজাদা ফিরোজ উদাস কণ্ঠে বললেন, কি আর ব্যাপার, হয়তো কবিতা লেখার ভাব এসেছে ভেতরে। জালালউদ্দিন সরকি সাহেব কুপিত কণ্ঠে বললেন, তা যাই বলুন ভাই সাহেব, এটা চরম বেয়াদবি। আমি এতে অপমান বোধ করছি। খসমের গোস্বার প্রতি সমর্থন জানিয়ে শাহজাদি ফৌজিয়াও গোস্বা ভরে বললেন, দাদু সাহেবের প্রশ্রয়ে এই পরগাছাটার স্পর্ধা এত বেড়ে গেছে। আগে আসিত ফিরে প্রাসাদে, এরপর দাদু সাহেবের সাথে চরম একটা বোঝাপড়া আজ না করে ছাড়ছি নে। এই আরজু যদি দাদু সাহেবের সব হয়, তাহলে দাদু সাহেব তার ওই সোহাগের আরজুকে নিয়েই থাকবেন। কালই আমি খসমকে নিয়ে কহলগাঁয়ে চলে যাব। আব্বাও যদি এদিকটা না দেখেন, তাহলে আর এখানে থেকে অপমান হয়ে লাভ কি? গোস্বায় গজর গজর করতে করতে সবাই তারা ঝিলের দিকে এগোলেন। মহলে ফিরে এসে আরজুবানু তলব দিলেন কুদরত খাঁকে। আরজুবানুর তলব পেয়ে কুদরত খাঁ চিন্তিত হয়ে পড়ল। তবে কি সেই ঘটনার জেরেটা? শঙ্কিত পদে কুদরত খাঁ এসে আরজুর সামনে দাঁড়াল। কোনোরকম ভূমিকায় না গিয়ে আরজুবানু সরাসরি বললেন, খাঁ সাহেব, তোমার সাথে যে আদমি ছিল, ওই আমবাগানে মোলাকাত হওয়ার ওক্তে ও আদমিকেও জলদি জলদি বোলাও। কাঁচুমাচু করে বৃদ্ধ কুদরত খাঁ নতমস্তকে বলল, তা হুজুরাইন, ওকে আমি পাবো এখন কোথায়? কোথায় মানে? ওকে তুমি চেনো না? চিনি তো জরুর, লেকিন লেকিন কোথায় গেছেন উনি? সঠিক তো জানি নে, তবে মুন্সি সাহেবের ওখানে না কোথাও যাবেন, সঠিক কিছু বলে যাননি। তাতে কি হয়েছে? ওই একটা মানুষকে শহর খুঁজে বের করতে পারবে না? একা না পারো, নাম ঠিকানা দিয়ে আরো কিছু পাইক পেয়াদা পাঠাও, জরুর ওকে চাই আমি। আমতা আমতা করে কুদরত খাঁ ভীত কণ্ঠে বললেন, কসুর কিছু নিয়েছেন ওর হুজুরাইন? উনি কিন্তু আসলেই। তাকে শেষ করতে না দিয়ে আরজুবানু বেগম বললেন, খাঁ সাহেব, এই মহলের পুরনো লোক তুমি, তোমাকে আমি যথেষ্ট ইজ্জত করি। খামাখা এই সামান্য ব্যাপার নিয়ে এত প্রশ্নের মধ্যে যাচ্ছ কেন? যাও যাও, একটু তাকলিফ করে লোকটাকে আমাদের ওই ফুলবাগানের বিরাম কক্ষে পাঠিয়ে দাও। আমার কিছু কথা আছে তার সাথে। আর কোনো কথা চলে না। জি আচ্ছা বলে কুদরত খাঁ রওনা হতে গেল। শাহজাদি কুদরত খাঁকে সান্ত্বনা দিতে বললেন, নাখোশ হলে খাঁ সাহেব? জি না, আমি এক্ষুনি যাচ্ছি। কুদরত খাঁ ব্যস্ত পদে রওনা হল। অন্য কাউকে না পাঠিয়ে নিজেই সে মুন্সি সাহেবের মাকানের দিকে ছুটল। বরাতের জোরে কুদরত খাঁর অধিক তাকলিফ হল না। মুন্সি সাহেবের মাকানে এসেই সে সাক্ষাৎ পেল আল আজাদের। মুন্সি সাহেবের সাথে তিনি আলাপরত ছিলেন। মুন্সি সাহেবকে সালাম দিয়ে কুদরত খাঁ বলল, জনাব, এই সাহেবকে তলব দিয়েছেন শাহজাদি আরজুমান বানু বেগম, এক্ষুনি তাকে মহলে দিতে হবে। খোদ শাহজাদির তলব, তা আবার আরজুমান বানু বেগমের? সালাম নিয়েই মুন্সি সাহেব ব্যতিব্যস্তভাবে বললেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। অতপর আলাজাদকে লক্ষ্য করে বললেন, তুমি যাও, জলদি জলদি যাও। শাহজাদির হুকুম তামিল করো আগে, আমাদের আলাপ পরে হলেও চলবে। কুদরত খাঁর সাথে আলাজাদ বেরিয়ে এসে সবিস্ময়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার খাঁ সাহেব? খোদ আরজুমান বানু বেগম তলব দিয়েছেন আমাকে? কুদরত খাঁ বলল, জি বাবজান জি। কোনো কসুর ধরলেন নাকি আমার? সঠিক কিছু আঁচ করতে পারলাম না, তবে মনে হয় ওই রকমই একটা কিছু। তাজ্জব! আলাজাদ বিস্মিত হলেন। কপালে তার চিন্তার রেখা ফুটে উঠল। তা দেখে কুদরত খাঁ উৎসাহ দিয়ে বলল, না বাবজান না, ঘাবড়ানোর কিছু নেই। শাহজাদি আরজু হয়তো আপনাকে কোনো খন্নাস আদমি ভেবেছেন। গিয়ে আপনি তাকে একটু ভালো করে জানান ওটা স্রেফ একটা মামুলি দুর্ঘটনা। ইচ্ছে করে আপনি কিছু করেননি, মানে ঘটনাটা তাকে একটু ভালো করে সমঝে দিতে পারলেই আর চিন্তা নেই। আরজুমান বানু সাদা মেয়ে, বহু তাচ্ছালের কি,
কারোর সাথে কোনো দুর্ব্যবহার করতে তাকে আজ পর্যন্তও দেখিনি। ফুলবাগানের বিরাম কক্ষের সন্নিকটে এসে কুদরত খাঁ দেখল শাহজাদি ইতোমধ্যে এসে গেছেন। আলাজাদকে দরজার কাছে পৌঁছে দিয়ে কুদরত খাঁ সরে গেল। অন্যের সাথে এদের কোনো কথার মধ্যে চাকর নফরদের থাকতে নেই। চিন্তিতভাবে কক্ষে দ্বারে পা দিয়ে আলাজাদ দেখলেন বোরকাবৃতা শাহজাদি একাই আছেন কক্ষে। একটা কুরসির উপর বসে তিনি ইন্তেজারে আছেন। সামনেই তার অন্য একটা শূন্য আসন। আলাজাদকে ইতস্তত করতে দেখে শাহজাদি হাত ইশারায় কাছে ডাকলেন তাকে। আসসালামু আলাইকুম বলে আলাজাদ কক্ষের মধ্যে প্রবেশ করলেন। হাত তুলে অনুচ্চ কণ্ঠে সালাম নিলেন শাহজাদি। অতঃপর শাহজাদি মুখ খোলার আগেই আলাজাদ বিনীত কণ্ঠে বললেন, দেখুন, খামাখা একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি কোনো খন্নাস বা বেয়াদব আদমি নই। ইচ্ছে করে আমি গিয়ে আপনার সামনে দাঁড়াইনি। আনমনা থাকার ফলে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ আমি আপনার একদম মুখোমুখি হয়ে গেছি। এছাড়া রাস্তার ওই বাঁকের জন্যে সামনের কিছু দেখতেও আগে পাইনি বলে একটু দম নিয়ে আলাজাদ ফের বললেন, আপনি বোধহয় এ কারণে কসুর নিয়েছেন আমার। তাই আমার অনুরোধ, আপনি আমাকে অকারণেই ভুল বুঝবেন না। আমার কথায়, আমার আদব আখলাক সম্বন্ধে আপনার যদি বিশ্বাস কিছু না আসে, এই মহলে ছোটি মালেকা নামের যে এক শাহজাদি আছেন তাকে আপনি মেহেরবানি করে জিজ্ঞেস করে দেখুন। আপনার আর কোনো সংশয় থাকবে না। আরজুমান বানু বেগমের তখন হাসির বেগ সম্বরণ করার দায় হয়ে পড়েছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে তিনি কোনো মতে বললেন, বসুন। সামনের আসনের প্রতি ইঙ্গিত করলেন শাহজাদি। আলাজাদ ইতস্তত করে বললেন, জি। এবার সশব্দে হেসে ফেলে আরজুমান বানু বললেন, সেই ছোটি মালিকায় বসতে বলছেন আপনাকে, বসুন। আলাজাদের বিস্ময়ের অবধি রইল না। তিনি বিহ্বল কণ্ঠে বললেন, আরে সে কি, আপনি? জি, আমি। বসুন। বসতে বসতে আলাজাদ বললেন, কি তাজ্জব! তবে যে কুদরত খাঁ বলল শাহজাদি আরজুমান বানু বেগম সাহেবা তলব দিয়েছেন আমাকে, তাকে আপনি চেনেন? জি জি, আজকেই তো মোলাকাত হলো তার সাথে। কোথায়? ওই আমবাগানে। সেই কথাই তো এতক্ষণ আমি বলছি। স্রেফ মোলাকাতই হয়েছে? তিনি কিছু বলেননি আপনাকে? জি না, মুখে কিছু বলেননি। তবে মনে হলো হাত ইশারায় কি যেন তিনি বলতে চাইলেন আমাকে। তবু আপনি তৎক্ষণাৎ সরে গেলেন কেন? কিছুই যে বলার মওকা দিলেন না, বা নিজেও কিছু বললেন না? এই যে, আপনিও তাহলে শুনেছেন সব? কি বলবো বলুন, তার সাথে তো পরিচয় নেই আমার। এমনিতেই হঠাৎ ঘটনা একটা ঘটে গেল, তার সাথে ফের কথা বলে আর একটা কসুর হয়ে যায় যদি। শাহজাদির হাসির বেগ দুর্বার হয়ে উঠল আবার। সবলে হাসি চেপে শাহজাদি বললেন, এই যে এত কথা বলছেন, তাতে কসুর কিছু হচ্ছে না মানে? পুনরায় সশব্দে হেসে ফেললেন শাহজাদি। হাসতে হাসতে বললেন, আমি তো সে শাহজাদি আরজু। আলাজাদ নিজের কানকে বিশ্বাস করতে যেন পারল না। প্রশ্ন করলেন, কি বললেন? আমি তো শাহজাদি আরজুমান বানু বেগম। আলাজাদ দিশেহারা হয়ে গেলেন। থতমত করে বললেন, আপনি? জি হ্যাঁ। যার সাথে একটা কথা বললেও কসুর হবে ভাবছেন, তার সাথে তো অনর্গল কথা বলছেন এখন। কি কাণ্ড, কি কাণ্ড! আপনি সেই তিনি? কেন, এই যে বললেন আপনি তাকে চেনেন, সামনাসামনি দেখেও তাকে চিনতে তখন পারলেন না? বিপুল উল্লাসে আলাজাদ বললেন, কি করে পারব? কথায় শুধু শুনেছি, আপনার মুখ তো আমি এর আগে কখনো দেখিনি। বলে আলাজাদ শর্মিন্দা বোধ করলেন। শাহজাদি অনেকটা লজ্জা পেলেন এ কথায়। সেই সাথেই কিছুটা পুলকিতও হলেন তিনি। বোরকা ঢাকা মুখখানা তার রক্তিম হয়ে উঠল। একটু থেমে আবার তিনি সহাস্যে বললেন, আজ তাহলে মুখটা আমার দেখলেন? লজ্জাবনত মস্তকে আলাজাদ বললেন, জি জি, আজকে আমি প্রথম দেখলাম আপনাকে। তা দেখবেন তো ওইভাবেই দেখবেন? জি। লোকটি আপনি সরল সাধু বলে যত সাফাই গান না কেন, আসলে কিন্তু তত সাধু নন আপনি। মানে? এক ধ্যানে ফ্যালফ্যাল করে মুখের দিকে চেয়ে রইলেন আমার। ভাবখানা এমন
যেন গিলেই খাবেন আমাকে। কি অমন করে কি দেখছিলেন মুখে আমার? আলাজাদ শরমে জড়সড় হয়ে গেলেন। তৎক্ষণাৎ কথা খুঁজে না পেয়ে চুপচাপ বসে রইলেন। শাহজাদি আরজু ফের হাসি মুখে বললেন, কি জবাব কিছু দেবেন তো? মেঝের দিকে নজর রেখে আলাজাদ লজ্জিত কণ্ঠে বললেন, এত সুন্দর দেখতে আপনি, চোখ দিলে আর ফেরানো যায় না চোখ। শাহজাদি কপট রসে বললেন, বটে, তাই বলে ওইভাবে চেয়ে থাকবেন একটা মেয়ে ছেলের মুখের দিকে? সংকুচিত কণ্ঠে আলাজাদ বললেন, জি জি, জব্বর কসুর হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দিন, এমনটি আর কখনো হবে না। আর কখনো হোক বা না হোক সে কথা আমি বলছি না, আমি বলছি অত লোকের মাঝে যে ওইভাবে চেয়ে রইলেন আপনি, অন্যেরা তা দেখে কিভাবে আপনাকে, সেটা খেয়াল হলো না? বিশ্বাস করুন, আমার তখন আদৌ কোনো হুঁশ বুদ্ধিই ছিল না। লহমাখানেক বিলকুল আমি বেহুঁশ ছিলাম। শাহজাদি হেসে বললেন, পাগল? জি, আপনার মতো এরকম সব সরল সহজ লোকগুলোই মাঝে মাঝে এমন কাণ্ড করে বসেন যা পাগলেও করে না, আর এর জন্যে বিনা দোষে মুসিবতে পড়েন তারা। ঠিক ঠিক, ঠিকই বলেছেন। অবশ্য একচেটিয়া দোষ আপনাকে দেব না, আমারও ক্ষণকাল আপনার দশায় হয়েছিল। শাহজাদি ফের হাসতে লাগলেন। একটু নড়ে চড়ে বসে আলাজাদ বললেন, তাহলে আপনি কি আমাকে এজন্যেই? শাহজাদি তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর কণ্ঠে বললেন, না, এজন্য আপনাকে ডাকেনি। তাহলে? এ নিয়ে আপনার কোনো কসুর না হলেও অন্য কসুর আছে আপনার, মস্ত বড় অপরাধ। অপরাধ? অভিযোগের কণ্ঠে বা শাহজাদি বললেন, আপনি লোকটা কি? আমার না হয় ভুলটা হঠাৎ হয়েই ছিল, কিন্তু তাই বলে আপনি হঠাৎ হারিয়ে যাবেন ওইভাবে? হারিয়ে গেলাম? গেলেনি তো, নাম ধামটা কিছুই আমাকে না বলে বেমালুম চলে গেলেন সেদিন। আমি যে আপনাকে বলেছিলাম এরপর মাঝে মাঝে আপনাকে দরকার পড়বে আমার, এখন আমি কোথায় খুঁজে বেড়াই আপনাকে? আলাজাদ চিন্তিত কণ্ঠে বললেন, তা কথা হলো, ও হাঁ, দরবারে। দরবারে খোঁজ করবেন? দরবারে? হাঁ, নাম ঠিকানা বলা হয়নি ঠিকই, কিন্তু আমি তো একদিন বলেছিলাম আমি শাহী দরবারের সহকারী। দরবারে লোক পাঠালে তো হদিশ পেতেন আমার। হদিশ পেতাম? দরবারের সহকারী কি একাই আপনি, না আর কোনো সহকারী আছেন সেখানে? জি না, অনেক আছেন, অনেক। হরেক রকম কাজ তো 2-5 জনে হয় না, অনেক লোক লাগে। তাহলে ওই অনেকজনের মধ্যে কোন জন আপনি, সে হদিশকে দেবে? ও তাই তো। আলাজাদ চিন্তিত হয়ে পড়লেন। শাহজাদি শখেদে বললেন, এই সহকারীর হদিশ করতে গিয়ে আমাকে যে কি বিব্রত হতে হয়েছে, সে খোঁজ কিছু রাখেন আপনি? জি না। কি হয়েছে বলুন তো? দরবারের সহকারীর পরিচয়ে 3-3বার আপনার কাছে লোক পাঠিয়ে দিয়েছি আমি। এই 3-3বারই আমার চাকর নফরগুলো এমন একজনকে আমার সামনে এনে হাজির করেছে যে বিড়ম্বনায় আমি শেষ হয়ে গেছি। কেন তাকে ডেকেছি, কি তাকে দরকার আমার, এর কোনো সদুত্তর ওই সহকারীদের কাউকেই দিতে পারেনি। স্রেফ আপনি নন আপনি নন বলে 3-3জনকে 3-3বার বিদেয় করতে হয়েছে। আমার অবস্থাটা চিন্তা করে দেখুন তো, ওই লোকগুলো আমার সম্বন্ধে কি ধারণা নিয়ে বসে আছে। দরবারের ওই মামুলি লোকেরা নিশ্চয় আমাকে একটা ফালতু বা দিওয়ানা অপরাধ ভেবে কত হাসাহাসিই না করছে, আর এখনো হয়তো করছে। আলাজাদ হতবাক হয়ে গেলেন। এদিকে যে এত কাণ্ড ঘটে গেছে, এসবের কিছুই তিনি জানেন না। এর কি জবাব দেবেন তিনি স্থির করতে না পেরে কিছুক্ষণ ইতস্তত করলেন। এরপর তার খেয়াল হতেই তিনি বললেন, তা যাদের আপনি পাঠিয়েছিলেন তাদের যদি আমার চেহারাটার বর্ণনা একটু দিতেন। কথার মাঝেই শাহজাদি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আমাকে কি একেবারে বুর্বক আওরাত ভাবেন নাকি আপনি, যে চেহারার কথা না বলে আন্দাজে আমি লোক পাঠাবো? আপনার চেহারা নিয়ে সবার কাছে অনেক গাহানায় গিয়েছি। দেখতে আপনি বিলকুল রাজপুত্রের মতো, একেবারেই তরুণ তাজা নওজোয়ান। এমন সুদর্শন নওজোয়ান কদাচিৎ চোখে পড়ে, সব কথাই বলেছি, কিন্তু ফল তো কিছু হয়নি। গায়ের রং জারি একটু ফর্সা, উজ্জ্বল দেখতে,
চাকর নফর গিয়ে তাকেই ধরে এনেছে। বলেন কি, এত বড় বেওকুফ ওরা? এতে আশ্চর্য হবার কি আছে? বেওকুফি যদি না হবে তাহলে চাকর হয়ে থাকবে কেন ওরা? আপনার মতো জ্ঞানী হলে ওরাও আপনার মতো বিশেষ ব্যক্তি হতে পারত। হ্যাঁ হ্যাঁ, তা এ কথা আপনার ঠিক। সেসব অবধি হাল ছেড়ে দিয়ে বিলকুল হতাশ হয়ে বসেছিলাম। দয়া করে আপনি যদি নিজে কখনো আসেন, এইটুকুই শেষ ভরসা ছিল আমার। কিন্তু আপনি তো এলেন না, ফলে এই আজ আপনাকে দেখেই তো অমনি আপনার পেছনে ছুটতে হলো আমাকে। আর এতে করে কাজ আবার আমাকে যা করতে হলো তাও আর এক নিছকই দৃষ্টিকটু ব্যাপার। কিরকম? সঙ্গীর সাথে সহকারে হৈ হৈ করে নৌভ্রমণে যাচ্ছিলাম। উপযুক্ত কারণ কিছু না দেখিয়ে সবাইকে ফেলে পথ থেকে ফেরত এলাম আমি। এ নিয়ে তারা আবার কি ভাবছেন কে জানে। বলেন কি, আপনিই তো তামাম ওই অনর্থের মূল। এবার দয়া করে নামটা আপনার বলবেন কি? এ প্রশ্নে আলাজাদ ব্যস্ত কণ্ঠে বললেন, ও হ্যাঁ, নাম আমার আলাজাদ। আলাজাদ বললে ওই ডাকে ওই সহকারীরা সবাই আমাকে চিনবেন। আল আজাদ মানে সাকুল্যে স্বাধীন। জি, তাই তো একদম এই কিসিমের স্বাধীন আচরণ আপনার, কোনো দায় দায়িত্ব নেই। তা থাকেন কোথায় আপনি? ওই যে জনাব খাওয়াজগি শেরওয়ানি সাহেবের মাকানে। ও, যিনি হাদিস শরীফ নকল করছেন, মানে ওই ঝিলের ধারে মাকান? জি, ওই মাকান। কি তাজ্জব! ওই মাকানের পাশ দিয়ে তো কতবার আমরা বজরায় চড়ে বেরিয়েছি। আগে যদি জানতাম। ঠিক এই মুহূর্তে মেহের বিবি ছুটে এলো। এসে সালাম দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হুজুরাইন, খোদ হুজুরে আলা তালাশ করছেন আপনাকে, খুব নাকি জরুরি। সালাম নিয়ে আরজুবানু সবিস্ময়ে বললেন, আমাকে তালাশ করছেন দাদু সাহেব? কোথায় তিনি? হুজুরে আলার খাস কামরায়। হুজুরে আলা বললেন, মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে, মাগরিব নামাজ অন্তে যেন আপনি গিয়ে হাজির থাকেন সেখানে, বিশেষ জরুরি। আচ্ছা যাও, তাই আমি থাকব। বিশেষ জরুরি কিন্তু। হ্যাঁ, বুঝেছি। মেহের বিবি বিদেয় হল। মাগরিবের কথা শুনে আলাজাদও চঞ্চল হয়ে উঠলেন। বললেন, তাই তো, বেলা প্রায় ডুবেই গেছে। তা আমাকে আপনি তালাশ করছেন কি কারণে? কবিতা দেখার জন্যে? শাহজাদি আরজু সাগ্রহে বললেন, জি, সেজন্যই তো। ইতোমধ্যে পরপর বেশ কয়েকটা কবিতা আমি লিখে ফেলেছি। কি লিখছি বুঝতে কিছুই না পেরে আপনাকে এ তালাশ করে হয়রান। ও আচ্ছা, তা আজকে তো আর না, আজ আর এ নিয়ে বসার কোনো সময় নেই। আর তাছাড়া শুনলেনই তো, খোদ হুজুরে আলার তলব। কি নিয়ে ফের তলব দিলেন কে জানে। তাহলে আর কোনো চিন্তা নেই, আপনার নাম ঠিকানা পেয়েছি। এখন আমি সুবিধে মতো ডেকে নেব আপনাকে। বহুত আচ্ছা, উঠি তাহলে আজ, মাগরিবের আর দেরি নেই। জি আচ্ছা, আসুন। উভয়ে উঠে পড়লেন। বিদায়ের আগে শাহজাদি সহাস্যে বললেন, অসময়ে তাকলিফ দিলাম আপনাকে, এছাড়া অনেক কটু কথাও বললাম, কিছু মনে করলেন না তো? আলাজাদও হাসলেন। হাসি মুখে বললেন, জি না। চলি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। উভয়ে কামরা থেকে বেরোলেন এবং নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হলেন। মাগরিব নামাজান্তেই শাহানশাহর খাস কামরায় আরজুবানুর হাজির হওয়ার কথা, কিন্তু অনিবার্য এক কারণে আরজুবানুর হাজির হতে কিঞ্চিত বিলম্ব হল। সেখানে তিনি এসে দেখলেন বিলকুল দরবার বসে গেছে। তাকিয়ায় হেলান দিয়ে ফরাসের উপর বসে আছেন শাহানশাহ। তার সামনেই গোমরা মুখে দাঁড়িয়ে আছেন ফৌজিয়া বানু বেগম এবং নাখোশ দিলে দাঁড়িয়ে আছেন ফৌজিয়া বানুর খসম জালালউদ্দিন সরকি। শাহজাদা ফিরুজও দাঁড়িয়ে আছেন একপাশে, তবে তার মধ্যে এখন তেমন কোনো উত্তাপ নেই। আরজু এসে হাজির হতেই ফৌজিয়া বানু বেগম ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এবার আপনিই বুঝুন দাদু, আপনার হুকুমকেই যে পরোয়া করে না, আমাদের সে ইজ্জত দেবে কি? জালালউদ্দিন সরকি ফোড়ন কেটে বললেন, উনার তো দাদুর কাছে 7 খুন মাফ। তোমার আমার সে কদর কি দাদুর কাছে আছে? আমরা তো বিলকুল বানের পানিতে ভেসে আসা লোক। আমাদের হাজির হতে বিলম্ব হলে চলবে কেন? চোখ মুখ কালো করে জালালউদ্দিন সরকি অন্যদিকে তাকালেন।
শাহনশাহ আলাউদ্দিন হোসেন শাহ এটা লক্ষ্য করেও করলেন না। এসব কথায় কান না দিয়ে তিনি আরজু বানুকে প্রশ্ন করলেন, কি ব্যাপার আরজুবান্দ, আসতে তোমার দেরি হলো কেন? জালালউদ্দিনকে লক্ষ্য করে আরজুবানু বললেন, দুলাহ ভাইয়ের সে আতিয়া, মানে উনার সাথে যে ভদ্রমহিলা এসেছেন, উনি পা পিছলে পড়ে গিয়ে বেকার হয়ে গিয়েছিলেন দাদু। আমার আসার পথেই ঘটনা। মেহমান মানুষ, কাছে কোলেও কেউ নেই, কি আর করি। সঙ্গে সঙ্গে তাকে তুলে লোকজন ডেকে তার তদবিরের ব্যবস্থা করে দিয়ে আসতেই সামান্য একটু দেরি হল। শাহনশাহ ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, বলো কি, আঘাত বেশি লাগেনি তো? আরজুমান বানু বললেন, জি না, তেমন কিছু নয়, পায়ে একটু অল্প আঘাত লেগেছে। আসলে বুড়ো মানুষ তো, আছাড় খেয়ে বেহাল হয়ে গেলেন। দম, কথা বন্ধ, চোখে মুখে পানির ছিটা আর পাখার বাতাস দিতেই ফের তিনি সজীব হয়ে উঠলেন। তুলে নিয়ে গিয়ে শুয়ে দেয়া হয়েছে, এখন তিনি বিলকুল সুস্থ। আলহামদুলিল্লাহ। শাহনশাহ ব্যস্ত হয়ে বললেন, অথচ আরজিমান বানু তাজ্জব হয়ে লক্ষ্য করলেন, এ খবরে জালালউদ্দিন বা ফৌজিয়ার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়াই হল না। তাদের অভিযোগ নিয়ে তারা যেমন গোমরা হয়েছিলেন, তেমন গোমরা হয়েই রইলেন। বরং জালালউদ্দিন এতে আরও ত্রুটি ধরে বললেন, তাই এজন্যই শাহনশাহর হুকুম খেলাপ হবে, এর কোনো যুক্তি নেই। শাহনশাহ নাখোশ হলেন। নাখোশ নজরে চকিতে একবার জালালউদ্দিনের মুখের দিকে তাকালেন। এরপর আরজুকে তিনি বললেন, এরা সবাই তোমার বিরুদ্ধে নালিশ এনেছে, তুমি নাকি এদের সবাইকে চরমভাবে অপমানিত করেছ। কি ব্যাপারটা, কি ঘটেছে? শাহজাদে আরজুমান বানু বিস্মিত কণ্ঠে বললেন, অপমান? সে কি, আমি তাদের অপমান করব কেন? ফোঁস করে উঠে ফৌজিয়া বানু বললেন, করলে না? একগাদা দাসীবাদী আর পাইক পেয়াদার সামনে আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে দিলে তবু অপমান করা হলো না? পুনরায় সবিস্ময়ে আরজুমান বানু বললেন, চুনকালি? এ কি বলছেন আপনি? বেড়াতে সবাই যাচ্ছিলাম, আমার তেমন ভালো না লাগায় আর একটু কাজ থাকায় আমি ফিরে এলাম, এতে অপমান হবার কি হলো? জালালউদ্দিন সরকির সঙ্গে সঙ্গে বললেন, তা আসবেন কেন আপনি, এতে আমাদের মান থাকলো? আরে বাস রে, কোনো ঝগড়া নয়, ফ্যাসাদ নয়, আমার গরজে আমি ফিরে এলাম আর অপমানিত হলেন আপনারা? জালালউদ্দিন বললেন, যাদের সম্মানবোধ আছে তারা তাই হয়। শাহনশাহ এদের কথার মাথা মুন্ডু কিছুই পেলেন না। তিনি আরজুমানকে প্রশ্ন করলেন। আরজুমান ঘটনা বর্ণনা করে শোনালেন। ঘটনা শুনে শাহনশাহ তাজ্জব হয়ে গেলেন। বেড়াতে যেতে ভালো না লাগায় একজন ফিরে এসেছে পথ থেকে, একেবারেই মামুলি ব্যাপার। এর মধ্যে কোনো কসুর বা মান অপমান সম্পর্কিত কোনো কিছুই শাহনশাহ তালাশ করে পেলেন না। ফলে নূরমহলকে লক্ষ্য করে তিনি বিস্মিত কণ্ঠে বললেন, তা এই ব্যাপার? আমি ভাবলাম কি না কি গালমন্দ করেছে সে তোমাদের, আর তোমাদের কোনো কাজে বাধা দিয়ে সবার সামনে হয়তো হেও করেছে তোমাদের। ফৌজিয়া বানু গোস্বা ভরে বললেন, তাই এটি কি কম হলো? ইচ্ছে হলো আর অমনুষ্য হুট করে ফিরে এলো মহলে, দলের সাথে গেল না। দাস দাসীদের সামনে মান থাকলো আমাদের, বিশেষ করে শাহী বংশের সম্মানিত একজন দুলাহ মিয়া যে দলে আছেন। শাহনশাহ বিব্রত হলেন, বললেন, আরে এটা এমন আসমান ভেঙে পড়ার মতো অপরাধটা তার কি হলো? একসাথে দিতে গিয়ে না যাওয়াটা একটু দৃষ্টিকটু হলেও এটাকে তো চরম কিছু দৃষ্টিকটুও বলা যায় না। একজনের ফিরে আসার গরজ পড়লে সে ফিরে তো আসবেই, এতে মান যাওয়ার কি আছে? আর চাকর নফরদের সামনে এ নিয়ে খাটো হওয়ারই বা পেলে কি? এই ফালতু ব্যাপার নিয়ে একদম নালিশ করতে ছুটে এসেছ? শাহনশাহর অবসরটা এত বেশি মনে করো তোমরা? বিরক্তি ভরে শাহনশাহ মুখ ফিরিয়ে নিলেন। এতে ফৌজিয়া বানু বেগম আরও অতিমাত্রায় ক্ষুব্ধ হলেন। তিনি অভিযোগ করে বললেন, তার মানে আরজুর কোনো কসুরই নয় আপনার কাছে? ওই আরজুই আপনার সব? ওর প্রাধান্যই মেনে নিতে হবে আমাদের? ওর খেয়াল আর খুশি মতো এ মহলে সকলকে চলতে হবে? ফৌজিয়ার এ অভিযোগ স্রেফ আজকের এই ঘটনার জন্যই নয়। আরজুর প্রতি শাহনশাহর স্নেহাধিক্যই ফৌজিয়া বানুর এ মর্মপীড়ার কারণ। আজকের এই ঘটনাটা একটা উপলক্ষ মাত্র। এই ঘটনার সূত্র ধরে আরজুর প্রতি শাহনশাহর স্নেহাধিক্য তিনি খর্ব করতে চান এবং সেই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। কিন্তু
তিনি বুঝতে চান না যে গায়ের বা মুখের জোরে স্নেহ নামক পদার্থটি আদায় করা যায় না, সেজন্যে ভিন্নতর গুণাবলীর প্রয়োজন। ফৌজিয়ার কথা শুনে শাহনশার বিরক্তি আরও বেড়ে গেল। তিনি অত্যন্ত নাখোশ কণ্ঠে বললেন, তার অর্থ তুমি কি বলতে চাও? একই রকম অভিযোগ ও খেদের সাথে ফৌজিয়া বানু বললেন, বলার আর রইল কি, ওই আরজুই যখন সব আপনার, আমি যখন কেউই নই, তখন বলে আর কি হবে? স্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জালালউদ্দিন সরকি সঙ্গে সঙ্গে বললেন, আমি আগেই তোমাকে বলেছি, এসব প্রশ্ন তুলে কোনো লাভ নেই। কাঠের চেয়ে বাকলেরই মূল্য যেখানে বেশি, সেখানে কথা তুলে না ইজ্জত পাওয়া যাবে, না মান থাকবে আমাদের। জালালউদ্দিন নাতি নন, নাত জামাই। সঙ্গে সঙ্গে শক্ত জবাব দিতে গিয়ে তাই থেমে গেলেন শাহানশাহ। নিজেকে সংযত করে নিয়ে তিনি ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আহা, এত মান নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন তোমরা? সবাই তোমরা স্নেহের পাত্রপাত্রী আমার। কারো প্রতি অকারণে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। কাউকে খাটো করে দেখার বা খাটো করার কোনো অভিপ্রায়ই নেই আমার। আরজুর ওই আচরণেও মানহানি হওয়ার মতো তেমন কিছুই নেই। তবু তোমরা অহেতুক অপমানবোধ করছো কেন? সৌজন্যের বালাই কিছু না রেখে জালালউদ্দিন সরকি সতৃপ্তে বলল, কেন তা করব না? ফৌজিয়া বানু আপনার সরাসরি আপন নাতনি, আপনার নিজ পুত্রের সন্তান। আমি আপনার সরাসরি আপন নাত জামাই। অথচ আপনার ওই এক উড়ে আসা নাতনি আমাদের সমীহ করে চলবে না, আমাদের ইচ্ছে অনিচ্ছের প্রতি গুরুত্ব দিয়ে চলবে না, উড়ে এসে দম্ভ ভরে বেড়াবে। এরপরও মান থাকে আমার। যারা মানি লোক তারা মানটাকে অগ্রাধিকার দেবেই। হায়রে উড়ে আসা আর হায়রে মানি লোক। পুত্রের তনয়া ফৌজিয়া বানুর ভবিষ্যৎ চিন্তা করে মস্তিষ্কের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন দাঁতের উপর দাঁত চেপে ফেলতে লাগলেন শাহানশাহ। পুত্র নসরত শাহর মুখের দিকে চেয়ে শুধু দিলের ক্ষোভ দিলেই তিনি চেপে গেলেন। পরিস্থিতি এমন না হলে শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহর সামনে এইভাবে মানের প্রশ্ন তুলে জালালউদ্দিন সরকি আজ উঁচু মাথায় দাঁড়িয়ে থাকতে পারতেন না। আর না হোক সঙ্গে সঙ্গে সেপাই ডেকে শাহানশাহ তাকে শাহী প্রাসাদের বাইরে ফিকে দিতেন। অথচ এমন কিছু দূরের কথা নয়। ঈসাই 1493 সনে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাঙ্গালার তখ্তে আরোহণ করেন। তার বছরখানেক পরেরই একটি ঘটনা। শত্রুতার সূত্র ধরে দিল্লির সুলতান সিকান্দর লোদি জৌনপুর আক্রমণ করলেন। জালালউদ্দিন সরকির পিতা জৌনপুরের সুলতান হোসেন শাহ সরকি তার বিরুদ্ধে দাঁড়িয়ে মিসমার হয়ে গেলেন। রণক্ষেত্রে শোচনীয় পরাজয় বরণ করে তিনি ময়দান থেকে পালিয়ে এলেন এবং সিকান্দর লোদির ভয়ে স্ত্রী পুত্র সহকারে প্রাসাদ ছেড়ে পথে এসে নামলেন। কিন্তু সিকান্দর লোদি তবুও তাকে ছাড়লেন না। তার রাজ্য প্রাসাদ তামামি দখল করে নিয়ে দিল্লি মুলুকের সীমানা বাঙ্গালা মুলুকের পশ্চিম সীমান্ত পর্যন্ত টেনে আনলেন এবং হোসেন শাহ সরকিকে তাড়া করে ফিরতে লাগলেন। তাড়ার পর তাড়া খেয়ে হোসেন শাহ সরকি অবশেষে নিজ মুলুক জৌনপুর ত্যাগ করে আশ্রয়ের সন্ধানে নানা স্থানে ঘুরতে লাগলেন। কিন্তু দিল্লির শক্তির ভয়ে কেউ তাকে আশ্রয় দিতে সাহস পেল না। সবশেষে হোসেন সরকি বাঙ্গালা মুলুকে চলে এলেন এবং বাঙ্গালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। আলাউদ্দিন হোসেন শাহ মহৎ দিলের মানুষ। সিকান্দর লোদির পরাক্রম সবিশেষ জেনেও তিনি ওই শরণার্থীকে ফিরিয়ে দিতে পারলেন না। দিল্লির হামলার ঝুঁকি নিয়েই হোসেন শাহ সরকিকে তিনি রাজকীয় মর্যাদায় গ্রহণ করলেন এবং আশ্রয় দিলেন। ফলাফল যা হবার তাই হল। অচিরেই বাঙ্গালা মুলুক দিল্লি কর্তৃক আক্রান্ত হল। হোসেন শাহ সরকিকে আশ্রয় দেওয়ার খবর পেয়ে দিল্লির সুলতান সিকান্দর লোদি হুঙ্কার দিয়ে উঠলেন এবং বিশাল এক বাহিনী দিয়ে সেনাপতি মাহমুদ খান এবং মোবারক খান লোহানিকে বাঙ্গালা মুলুক আক্রমণ করতে পাঠালেন। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তৈরি ছিলেন সেজন্যে। তিনি জানতেন পলাতককে আশ্রয় দিয়ে দিল্লির দুশ্মনী তিনি সেধে ঘাড়ে নিয়ে নিয়েছেন, এর মোকাবিলা করতেই হবে তাকে। তাই খবর পেয়ে তিনিও এক বিশাল বাহিনী সুসজ্জিত করলেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর জ্যেষ্ঠ পুত্র দুর্ধর্ষ লড়াইয়া শাহজাদা দানিয়েল তখন জীবিত। তিনি সবিক্রমে এসে বাঙ্গালার বাহিনীর সেনাপত্য
গ্রহণ করলেন এবং বাঙ্গালার বাহিনী নিয়ে দিল্লির ফৌজের বিরুদ্ধে দুরন্ত বেগে ছুটলেন। বিহারের রাড়ে উভয় পক্ষের ফৌজ মুখোমুখি হয়ে গেল। বাঙ্গালার ফৌজের দুরন্ত প্রকৃতি বিশালতা দেখে দিল্লির সেনাপতিরা সবিশেষ ঘাবড়ে গেল। তারা আর তৎক্ষণাৎ যুদ্ধে এগিয়ে এলো না। অদূরে ছাউনি ফেলে চিন্তা ভাবনা করতে লাগলো তারা। প্রতিদ্বন্দ্বীকে লড়াইয়ে অবতীর্ণ হতে না দেখে শাহজাদা ড্যানিয়েলও আপাতত ছাউনি ফেলে বসলেন এবং দুশ্মনের অবস্থান, গতিবিধি ও তাদের সামরিক শক্তির সন্ধান নিতে লাগলেন।